নমস্কার। আজকের এই বিশেষ ব্রেকিং এক্সপ্লেইনারে আপনাদের স্বাগত। রাজনীতির ময়দানে কখন যে পাশা উল্টে যায় সেটা সত্যিই বলা মুশকিল। ঠিক যেমনটা ঘটল দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে। একটু ভাবুন তো, পুনর্নির্বাচনে ঠিক ৪৮ ঘণ্টা আগে, হ্যাঁ মাত্র ৪৮ ঘণ্টা আগে হঠাৎ করেই ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আজকের এই বিশ্লেষণে আমরা একেবারে গভীরে গিয়ে দেখব ঠিক কী কারণে ফলতার নির্বাচনে এই চরম নাটকীয় মোড়। চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন সরাসরি এই বিষয়টার গভীরে ঢোকা যাক। আমি এই ভোটে লড়ছি না, একবার ভেবে দেখুন, একটা হাই ভোল্টেজ নির্বাচনের ঠিক দুদিন আগে প্রচার যখন একেবারে তুঙ্গে, তখন খোদ প্রার্থীর মুখে এ কথা। মঙ্গলবার সকালে হঠাৎ ডাকা এক সাংবাদিক বৈঠকে জাহাঙ্গীর খানের এই একটা ঘোষণাই রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে এমন একটা সিদ্ধান্ত, সিরিয়াসলি এটা একেবারে অভাবনীয়। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে প্রার্থী এতদিন ধরে ভোটের ময়দানে একেবারে বুক চিতিয়ে লড়ছিলেন, তিনি হঠাৎ করে এমন পিছু হটলেন কেন, রাইট? এই চরম নাটকীয় সাংবাদিক বৈঠকের পেছনের আসল কারণটা বুঝতে হলে আমাদের একটু পিছন ফিরে তাকাতে হবে। গত ৩ সপ্তাহে ফলতায় ঠিক কি ঘটেছে, কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো, সেটার একটা ক্লিয়ার পিকচার পাওয়াটা এখানে ভীষণ জরুরি। চলুন এবার দেখে নিই কীভাবে এই পুরো বিষয়টা দানা বাঁধল। একটু খেয়াল করুন, ২৯শে এপ্রিল ফলতায় প্রথম ভোটগ্রহণ হয়। এরপর ৪ মে রাজ্যের বাকি আসনের ফলাফল ঘোষণা হয়। তারপর ১৮ই মে সোমবার জাহাঙ্গীর খান কলকাতা হাইকোর্টে ছোটেন। তার ঠিক পরের দিনই ১৯শে মে মঙ্গলবার হঠাৎ তার এই সরে দাঁড়ানোর ঘোষণা। আর ২১শে মে অর্থাৎ বৃহস্পতিবার পুনর্নির্বাচনের দিন ঠিক করা ছিল। এই কয়টা নির্দিষ্ট দিনের দিকে যদি আমরা একটু গভীরভাবে তাকাই, তাহলেই স্পষ্ট হয়ে উঠবে যে পর্দার আড়ালে রাজনৈতিক চাপটা ঠিক কতটা বাড়ছিল। এই সবকিছুর সূত্রপাত কিন্তু ওই ২৯শে এপ্রিলের ভোট থেকে। ফলতা বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটা বুথে মারাত্মক কিছু অনিয়মের অভিযোগ ওঠে। আর এই অভিযোগগুলো কিন্তু যেমন তেমন ছিল না, রীতিমতো গুরুত্বপূর্ণ। দাবি করা হয় যে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনে আতর, কালি, এমনকি টেপ পর্যন্ত লাগানো হয়েছে। এই কারচুপির দাবির ভিত্তিতেই নির্বাচন কমিশন শেষ পর্যন্ত ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ দিতে বাধ্য হয়। এরপর আসে ৪ঠা মে। এই দিন রাজ্যের বাকি ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা হয়ে যায়। আর এই রেজাল্ট রাজ্যের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি উল্টে দেয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতা দখল করে বিজেপি। তার মানে বুঝতেই পারছেন, ফলতার পুনর্নির্বাচন যখন হতে চলেছে, তখন রাজ্যের সার্বিক রাজনৈতিক চিত্রটাই সম্পূর্ণ বদলে গেছে। এই বদলে যাওয়া পরিস্থিতি ফলতার ভোটের ময়দানকে এক সম্পূর্ণ নতুন মাত্রা এনে দেয়। আর এই ব্যাপারটা খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলছে জাহাঙ্গীর খানের মানসিক অবস্থার এক চরম বৈপরীত্যকে। ভেবে দেখুন, ভোটের আগে যিনি পুলিশ পর্যবেক্ষককে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে নিজেকে সিনেমার চরিত্র পুষ্পার মতো অদম্য বলে দাবি করেছিলেন, যিনি দম্ভভরে বলেছিলেন আমি মাথা নোয়াব না, সেই একই মানুষটিকে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেল। তার গলা ধরে আসছিল, চোখে মুখে একটা বিষণ্ণতার ছাপ, আর তিনি বারবার বলছিলেন ফলতার শান্তির কথা। এই পুষ্পা থেকে শান্তিকামী হয়ে ওঠা ট্রানজিশনটা সত্যিই চোখে পড়ার মতো। এবার একটু সিরিয়াসলি বিষয়টা দেখা যাক। এই পরিবর্তনের পেছনের আসল কারণটা বুঝতে হলে আমাদের জাহাঙ্গীরের রাজনৈতিক নিঃসঙ্গতার দিকে নজর দিতে হবে। পরিস্থিতি ক্রমশ তার হাতের বাইরে চলে যাচ্ছিল। প্রচারের ময়দানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বে টিকিও দেখা মেলেনি। এমনকি দলের হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথম দফার আগে ওখানে প্রচার করেছিলেন, তিনিও এই পুনর্নির্বাচনের প্রচারে আসেননি। অন্যদিকে বিজেপির তরফ থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় লাগাতার সভা করেছেন, বিশাল রোড শো করেছেন, আর জাহাঙ্গীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কার্যত নিজের দলের কোনো সাপোর্ট ছাড়াই ময়দানে একেবারে একা লড়ছিলেন জাহাঙ্গীর। আর ঠিক এই সময়েই বিরোধী শিবিরের তরফ থেকে আসে এক বড় ঘোষণা, স্পেশাল প্যাকেজ। শুভেন্দু অধিকারী তার প্রচার সভা থেকে সরাসরি প্রতিশ্রুতি দেন যে বিজেপি প্রার্থীকে লক্ষাধিক ভোটে জয়ী করতে পারলে নতুন সরকার ফলতার উন্নয়নের জন্য একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ বা স্পেশাল প্যাকেজ দেবে। বোঝাই যাচ্ছে এটি ছিল ভোটারদের মনোযোগ টানার জন্য একটা অত্যন্ত সুনির্দিষ্ট এবং শক্তিশালী রাজনৈতিক রণকৌশল। এবার আমরা ফোকাস করব একেবারে শেষ ৪৮ ঘণ্টার টানটান উত্তেজনার দিকে। সময় তখন খুব দ্রুত এগোচ্ছে। সোমবার জাহাঙ্গীর খান সম্ভাব্য গ্রেপ্তারি এড়াতে আদালতের কাছে রক্ষা কবচ চাইতে শটান কলকাতা হাইকোর্টে পৌঁছান। এরপর মঙ্গলবার সকালে শুভেন্দু অধিকারী ফলতায় এক বিশাল রোড শোয়ের নেতৃত্ব দেন। আর তার ঠিক পরপরই মঙ্গলবার দুপুরে হঠাৎ করে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে প্রার্থীপদ প্রত্যাহারের ওই ঘোষণা করেন জাহাঙ্গীর। একদিকে আইনি জটিলতার ভয়, অন্যদিকে প্রবল রাজনৈতিক চাপ। এই দুয়ের সারাশি আক্রমণেই কি এই দ্রুত সিদ্ধান্ত? ঘটনা প্রবাহ কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। প্রত্যাহারের সময়ে তার বক্তব্যটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।
তিনি বলেন, আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতার শান্তিতে থাকুক, ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। শুধু তাই নয়, তিনি বিরোধী পক্ষের ঘোষিত ওই স্পেশাল প্যাকেজকেও স্বাগত জানান। একবার ভাবুন বিষয়টা, একজন প্রার্থী তার নিজের নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন আর কারণ হিসেবে নিজের বিরোধী দলের দেয়া উন্নয়নের প্রতিশ্রুতিকে সমর্থন করছেন। রাজনীতির ময়দানে এমন অদ্ভুত পরিহাস সত্যিই খুব একটা দেখা যায় না। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল নির্বাচন কমিশনের নিয়ম আর বাস্তবের বিরাট ফারাক। জাহাঙ্গীর খান তো ঘোষণাই করে দিলেন যে তিনি আর লড়ছেন না, কিন্তু লজিস্টিক্যাল বা প্রযুক্তিগত বাস্তবতা বলছে সম্পূর্ণ অন্য কথা। মনোপত্র প্রত্যাহারের আইনি সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গেছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো ভোটগ্রহণের দিন ইভিএমে কিন্তু ঠিকই জ্বলজ্বল করবে জাহাঙ্গীর খানের নাম। হ্যাঁ, তিনি প্রচার থেকে সরে গেলেও খাতায় কলমে তিনি তখনও ওই কেন্দ্রের একজন বৈধ প্রার্থী। এটা একটা অত্যন্ত বিরল এবং অদ্ভুত টেকনিক্যাল পরিস্থিতি। তাহলে এই পুরো ঘটনা প্রবাহ থেকে আমরা কি বুঝলাম? ফলতার এই অভূতপূর্ব প্রার্থীপদ প্রত্যাহার কি কেবলই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি স্থানীয় গণতন্ত্র এবং আঞ্চলিক ক্ষমতার পরিবর্তনশীল সমীকরণের এক নতুন রূপরেখা হতে চলেছে? আইনি চাপ, রাজনৈতিক নিঃসঙ্গতা এবং বিরোধী শিবিরের জোরালো প্রচার কিভাবে একজন অদম্য প্রার্থীকেও ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে ময়দান ছাড়তে বাধ্য করতে পারে, তার এক জ্বলজ্বন্ত প্রমাণ হল এই ঘটনা। ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলগুলোতে কি আমরা এমন ঘটনার আরও পুনরাবৃত্তি দেখতে পাব? এই প্রশ্নটাই আজ আপনাদের জন্য রইল। আমাদের আজকের এই ব্রেকিং এক্সপ্লেনার এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।